মির্জা ফখরুল কইছে জনগণ গণভোট বুঝে না, সনদও বুঝে না। তো বুঝানোর দায়িত্বটা কার? না বুঝলে পলিটিশিয়ানদের। তো আপনি পারেন না কেন বুঝাইতে? আপনি বুঝান নাই কেন? জনগণ গণতন্ত্র কারে বলে বুঝে, বাংলাদেশি জাতীয়তাবাদ কারে বলে বুঝে উনি জিজ্ঞেসেন কাউরে? সাধারণ জনগণের কথা বাদ দেন, বিএনপির একজন কর্মী সমর্থকরা জিজ্ঞেস করে দেখেন তো কি উত্তর পান। এর মধ্যে দেখলাম জয়নুল আবেদিন ফারুক গণভোটের না ভোট দেওয়ার আহ্বান জানাইছে। দেখেন এই নিরেট বেকুবড়ে আপনি কি বলবেন? হুদাই পলিটিক্স করে, পলিটিক্সের প বোঝে না, পলিটিক্স করতে আসছে। এমপি মন্ত্রী মিনিস্টার হয়ে যায়, হুইপ হয়ে যায়। তার দল কি জুলাই সনদের বিরোধী? তার দল তো লাফাইতে লাফাইতে গিয়ে জুলাই সনদের সাইন করে এসেছে। গণভোট তো হবে জুলাই সনদের উপরে, মানে সে যেইটা সাইন করে এসেছে তার উপরে গণভোট হবে। এরা দেখেন দেশ চালানোর খায়েশ করে। আচ্ছা, তর্কের খাতিরে ধরে নিলাম বিএনপি জুলাই সনদের বিরুদ্ধে, তারপরে ধরেন গণভোট হয়েছে এবং জুলাই সনদ বিরোধীরা মানে বিএনপি আর আওয়ামী লীগও তো জুলাই সনদের বিরোধী, তারা না ভোট দিছে, ফলে গণভোটে না জিতে গেছে। তাইলে রক্তের লেখা জুলাই সনদের পরিণতি কি হবে? আমি কই না যে বিএনপি বড়, তাই তার নিজেই নিজে মারে। বিএনপি যখন না ভোটের ক্যাম্পেইন করবে তখন নিজেই কেমনে মারবে সেটা বুঝে নিতেছে। আসেন আগে একটা বিষয় একটু খোলাসা করে নি। আমার তো শত্রুর অভাব নাই, শত্রুরা বেশিরভাগই মূর্খসোদা। তাই মূর্খসোদারা এসে বলবে জুলাই সনদকে ফালতু কইছে এপি নাকি কয়দিন আগেই। আজ জুলাই সনদ প্রেমে গদ হয়েছে। আমি এখনো মনে করি জুলাই সনদ ফালতু। এইটা আমরা বিপ্লবের পরে যে রাষ্ট্র তৈরি করতে চাইছিলাম, অন্তত আমি চাইছিলাম, সেটা করতে পারবে না। কিন্তু একটা দেশের সব রাজনৈতিক দল আলাপ আলোচনা করে এটা পর্যন্ত আগাইছে, সেটা একটা মূল্য আছে না? আমি চিটাগাং যাইতে চাই, গাড়ি চড়িছি, গাড়ি এসে কুমিল্লাত নষ্ট হয়ে গেল, তা আমি কি যাইতে পারিছি চিটাগাঙে? পারি নাই। গাড়িটা কি ফালতু? ফালতু। কুমিল্লা পর্যন্ত আসছি, সত্য আসছি, এটা কি ফেলাই দিতে দিয়ে ঢাকায় দিকে রওনা দিব, নাকি চান্সে থাকবো অন্য গাড়ি চেয়ে চিটাগাং দিকে যাবো? চিটাগাংতে যাবো তো, বোঝা গেছে। জুলাই সনদ হ্যাঁ ভোট পাইলে ভালো, রাজনৈতিক দলের সমঝোতা জনগণ মাইনে নিছে, এটা বোঝা যাবে। আর যদি না ভোট পায় তাইলে জনগণের আকাঙ্ক্ষাকে রাজনৈতিক দল ধারণ করতে পারেনি, এটাই বোঝা যাবে। বিষয়টা একটু জটিল মনে হইতেছে, আমরা একটু গভীরে গিয়ে আলাপ করব। আসেন আল্লাহর নামে শুরু করি। অনেক এখন কইতেছে গণভোটে না জয়ী হইলে আমরা কি 2024-এর 5ই আগস্টের আগে ফিরে যাব? না, যাব না। কেন যাব না সেটা বুঝতে হইলে একটা গভীর দার্শনিক আলাপে প্রবেশ করতে হবে। আবার ডরেন না, চালচালায় বুঝা যাবেন। এই বিষয়গুলো বোঝা দরকার আছে সবার। এটা না বুঝলে রাজনৈতিক দলগুলো সবসময় মাথায় কাঁঠাল ভেঙে খাবে আর ধুনফুন বুঝাবে, ওরা নিজেরাই বুঝে না। তো ইতিহাসকে, রাজনীতিকে, ঘটনাকে ব্যাখ্যা করতে শিখবেন, তাইলে মজা লাগবে। এরপরে কখনো পিনাকির ভিডিও যদি নাও আসে তাইলে নিজে নিজে পথ চিনে নিতে পারবেন। এটাতেই বুঝবেন কেন হাসিনা বা আওয়ামী লীগের প্রত্যাবর্তন আর সম্ভব না। এই দার্শনিক আলোচনায় বুঝবেন কেন বাংলাদেশ আর কখনো পাকিস্তান হবে না, এটাও বুঝবেন। কেন বাংলাদেশকে আর কখনো পদানত করতে পারবে না ইন্ডিয়া, এটাও বুঝবেন। আসেন এই আলাপে ঢুকি। 2024 বলেন, 1971 বলেন, বা ফরাসি বিপ্লব বলেন, এগুলো বুঝতে হলে আমাদের একজন ফরাসি দার্শনিক আলাবাদীর শরণাপন্ন হইতে হবে, নাইলে আমরা কখনো 2024 বুঝবো না। আর সারাক্ষণ আতঙ্কে থাকবো এই হাসিনা আমাদের চট করে ঢুকে গেল, আবার ফ্যাসিবাদ ফিরে আসলো নাকি। উনি জন্ম নিয়েছিলেন 1937 সালে, আমার চাইতে 30 বছরের বড়। একজন ফরাসি দার্শনিক, সাহিত্যিক, নাট্যকার, রাজনৈতিক চিন্তাবিদ, একসাথে মেলা কিছু, একই অঙ্গে অনেক রূপ। আলাবাদিও জনগণের জীবনের সেই মুহূর্তগুলোকে বুঝতে চান, বোঝাইতে চান, যেখানে পুরনো নিয়ম ভেঙে পড়ে এবং নতুন সত্য জন্ম নেয়। আমাদের জন্য খুবই প্রাসঙ্গিক। তিনি মনে করেন সত্য নির্দিষ্ট ঘটনার মাধ্যমে প্রকাশিত হয় এবং মানুষ সেই সত্যের মাধ্যমে নতুন পরিচয় তৈরি করে। তার মূল দার্শনিক অবদানগুলোর মধ্যে একটা হইতেছে ইভেন্ট থিওরি। এটাই ওনার সবচেয়ে বড় অবদান। তিনি বলেন যে সমাজ সাধারণত স্থিতিশীল অবস্থায় থাকে, এটাতে উনি বলছেন বিইং। হাসিনার আমলে যখন সবাই মনে করতেছিল আর কিছু হবে না, হাসিনা না মরা পর্যন্ত ক্ষমতায় থাকবে, সেইটা হইতেছে বিইং। কিন্তু হঠাৎ কিছু মুহূর্ত আসে যখন আগে সব নিয়ম ভেঙে যায়, এটাকে বলেন উনি ইভেন্ট, এবং নতুন সত্য তৈরি হয়। আর যারা সেই সত্যকে ধারণ করে তারা হয়ে ওঠে সাবজেক্ট। চারটা ধারণা: বিইং, ইভেন্ট, ট্রুথ, সাবজেক্ট। এটাই উনার দর্শনের কেন্দ্র। কঠিন লাগতেছে লাগারই কথা, আমারও কঠিন লাগেছিল, বুঝতে মেলা সময় গেছে। আচ্ছা, আরো একটু বুঝাই বলতেছি। হ্যাঁ, বিইং বা অস্তিত্ব বা স্থিতাবস্থা, এটা বলতে বোঝায় যে যে অবস্থায় সবকিছু চলতে থাকে, সেখানে নিয়ম, অভ্যাস, রীতি, ক্ষমতা সব স্থির হয়ে থাকে, সেখানে সত্য প্রকাশ পায় না, সেখানে মানুষ নিজেদের গভীর সম্ভাবনাকে চেনে না। আমরা কি করতে পারি, আমাদের পক্ষে কি করা সম্ভব, মানুষ বুঝতে পারে না। যেমন হাসিনার শাসন যে টিকবে না, এটা অনেকে বুঝতে পারে না। এটি স্থিতাবস্থা। এটা যারা দেখতে পারে, যারা বলে হাসিনা টিকবে না, তারা তাদেরকে উপহাস করছে। এইটাকে স্বাভাবিক চলমান অবস্থা বলে, যেখানে পৃথিবী যেমন আছে তেমনই থাকবে।
এই অবস্থায় মানুষ এবং সমাজ নিজেদের সীমাবদ্ধতা আর শক্তি নিয়ে সচেতন না, তার মধ্যে পরিবর্তনের কোনো আকাঙ্ক্ষা জাগে না, শুধু চলিচ্ছে। তার মানে বিইং হইতেছে স্থির, অভ্যস্ত, নিয়ম মাফিক অস্তিত্ব। এখন অনেকে কয় না যে পিনাকি দেশটাকে অস্থিতিশীল রাখতে চায়, এরা হইতেছে সেই স্থিতাবস্থার ফুট সোলজার, যারা চায় বাংলাদেশ আগে যেমন ছিল সেরকমই থাকুক। 2 নম্বরে হইতেছে ইভেন্ট বা বিচ্ছেদ মুহূর্ত। ইভেন্ট হইল যেই মুহূর্ত স্বাভাবিক অবস্থার ভিত ফাটায় চুরমার কইরা দেয়। এই বিইং বা স্বাভাবিক অবস্থা, স্থিতাবস্থা, এটা ভিত একেবারে চুরমার করে দেয়, ওইটাকে ভেঙে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়, যার আগমনটা আগের নিয়ম দিয়ে ব্যাখ্যা করা যায় না, যা হঠাৎ সত্যের আবির্ভাব ঘটায়। তাই ইভেন্ট আসলে একটা বিচ্ছেদ, এটাকে উনি বলছেন রাপসার, ভেঙে পড়ে, যেখানে পৃথিবী আগের মতো থাকে না, বাংলাদেশ আগের মতো নাই 2024-এর অগাস্ট বিপ্লবের পরে। এই ইভেন্টে হঠাৎ সত্যের উদ্ভব ঘটায়, পুরানো নিয়ম থেকে বিচ্ছেদ ঘটায়। 2024 সেই ইভেন্ট, সেই রাপসার, সময়ের গর্ভ থেকে চিৎকার করে রক্তস্নাত হয়ে জন্ম নেওয়া নতুন সময়। এরপরে আসে ট্রুথ। এই ট্রুথ মানে সত্য না, এই ট্রুথ হইল ইভেন্ট থেকে জন্ম নেওয়া এক নতুন সম্ভাবনা, এক নতুন নীতি, এক নতুন দিশা, যা সেই স্থিতাবস্থার পুরনো নিয়মকে চ্যালেঞ্জ করে, যা ধীরে ধীরে বাস্তবতাকে পরিবর্তন করতে পারে। তার মানে ট্রুথ একটা পথ, যা ইভেন্টের ভিতর থেকে উঠে আসে এবং ধীরে ধীরে পৃথিবীকে নতুন ভাবে প্রকাশ করে। ট্রুথ হইতেছে ইভেন্ট থেকে জন্ম নেওয়া এক নতুন সম্ভাবনার পথ। এরপরে আসে সাবজেক্ট। সাবজেক্ট হইতেছে সেই ট্রুথ বা সেই সত্যের ধারক, মানুষ, জনতা। বাদু বলেন যে মানুষ জন্মগতভাবে সাবজেক্ট না, সাবজেক্ট হয়ে উঠতে হয়। ইভেন্টের সত্যকে গ্রহণ করিয়া ট্রুথের প্রতি বিশ্বস্ত থেকে নতুন পথকে রক্ষা এবং এগিয়ে নিয়ে পুরনো বিইং এ ফিরে না যাওয়াটাই হইতেছে সাবজেক্টের কাজ। এই সাবজেক্ট ট্রুথের বাহক, বাংলাদেশের মানুষ এই সাবজেক্ট। এখন তার ভিতরে একটা নতুন চেতনার উন্মেষ হয়েছে ইভেন্টের ফলে, তার ভেতরে একটা সত্য জায়গা উঠছে, সে নিজের সম্ভাবনা জানে, সে এই ইভেন্টের বিপ্লবের সত্যকে ধারণ করে এবং তার ভিতর দিয়ে নতুন বাস্তবতা তৈরি করার চেষ্টা করে। সাবজেক্ট সবসময় ইভেন্টের সত্যকে নিজের দায়িত্ব হিসেবে গ্রহণ করে। 4টা ধারণা সম্পর্কে আবারও এডিটর সাহেব পাশে লিখে দেন। অস্তিত্ব বা বিইং, যে অবস্থায় আমরা চুপচাপ চলি। 2 নাম্বার ইভেন্ট, যা সেই অবস্থায় ফাটল ধরায়, রাপসার ঘটায়, ভেঙ্গে ফেলে, যা বিপ্লব 2024-এর। ট্রুথ, যে নতুন দিশা সেই রাপসার থেকে, ইভেন্ট থেকে জন্মায়। সাবজেক্ট, যে মানুষ সেই নতুন দিশাকে ধারণ করে আগায় যায়। এক বাক্যে যদি বুঝায় বলি, অস্তিত্বের নীরব স্থবিরতার মধ্যে হঠাৎ ঘটে যাওয়া বিপ্লব থেকে যে নতুন সত্য জন্ম নেয় এবং যে জনগোষ্ঠী সেই সত্যের প্রতি বিশ্বস্ত থাকে, সেই পরিণত হয় সাবজেক্টের। তাহলে জুলাই সনদের নৈতিক ভিত্তি কি, ইভেন্ট নাকি ভোট? বাংলাদেশ একটা নতুন কালপর্বে প্রবেশ করছে, সেখানে জুলাই সনদ উত্থিত হয়েছে বিপ্লব থেকে, ইভেন্ট থেকে। তাই জুলাই সনদ গণভোটে হাইরা গেলেও তার বৈধতা হারায় না। জুলাই সনদ হইতেছে জনগণের উত্থানে জন্ম নেওয়ার নতুন ভিত্তিনীতি। এটা ভোটে জেতা দিয়ে তৈরি হয় না। এই ভিত্তিনীতি তৈরি হয় ঐতিহাসিক ঘটনাবলী, উত্থান, জনক্ষমতা, সামাজিক রূপান্তর এবং সম্মিলিত দাবির ভিত্তিতে। বিএনপি বলে না সংসদে যে সবকিছু ঠিক করবো, ভোটে সবকিছু ঠিক হবে না। ভিত্তিনীতি তৈরি হয় বিপ্লবে, অভ্যুত্থানে, জনগণের আকাঙ্ক্ষায়, গণ আকাঙ্ক্ষায়, ভোটে না। জুলাই সনদ ঐতিহাসিকভাবে জন্ম নেওয়া নতুন ভিত্তি চুক্তি। ভোট তার বৈধতা বাড়াইতে পারে বা কমাইতে পারে, কিন্তু বাতিল করতে পারে না। জুলাই সনদ কোনো দলীয় প্রতিশ্রুতি না যে ভোটে হারলে বাতিল হয়ে যাবে। এটা হইল বর্ষা বিপ্লবের রাজনৈতিক ফল, জনসম্মতির উপরে লেখা দলিল, 25টা রাজনৈতিক শক্তির সই করা কাঠামো, ইতিহাসে জন্ম নেওয়ার নতুন ভিত্তি। এইটা এক্সট্রা কনস্টিটিউশনাল সত্য মুহূর্ত। এইগুলোর কারণে জুলাই সনদ একটা ভিত্তিনীতি অস্থায়ী হইতে পারে, এটা গণভোটে স্থায়ী হবে। আর যদি গণভোটে না ভোট পায়, তারপরেও একটা নতুন সত্য উত্থিত হবে, সেটা আমরা আসবো। এইবার আসেন আরেকটা বিষয় দিয়ে একটু এটা বুঝে দেখি। আরেকজন দার্শনিকের আলোচনা একটু বুঝে দেখবো। এখন কইবে আমার ক্ষুদ্র ভাতার বগিনা আজকে দর্শন দিয়ে একেবারে ভাগাভাগি করে ফেলছে, মাথার উপর দিয়ে যাইতেছে না মাথার উপর দিয়ে। আমি জানি অনেকেই বুঝতেছেন। আসেন আরেকটা বিষয় বুঝে দেখি, সেটা বৈধতা, জনবৈধতা। ভোট নিয়ে চিল্লাইতেছে না বিএনপি, এইটার বিরুদ্ধে তো তত্ত্ব দাঁড় করাইতে হবে, দার্শনিক বোঝাপড়া পরিষ্কার করতে হবে। আসেন সেটা বুঝে দেখি। কার্ল স্মিথ বলে একজন জার্মান দার্শনিক ছিলেন। ওনার সবচেয়ে বিখ্যাত ধারণা বা বিখ্যাত উক্তি হইতেছে, সোভারেন ইজ হি হু ডিসাইড দ্য এক্সেপশন। ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে, তাই না? মানে যে ক্ষমতা সংকট পরিস্থিতিতে, মানে এক্সেপশন বলতে উনি সংকট পরিস্থিতি বলছে, তাই বলতেছেন উনি যে ক্ষমতা সংকট পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, সেটাই প্রকৃত সার্বভৌম ক্ষমতা।